ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের ফুল সেট মডেল টেস্ট আমরা সমাধান করবো ইনশাল্লাহ। এখানে তোমরা পাবা টোটাল 25টা কোয়েশ্চেনের সমাধান, ব্যাখ্যা সহ সমাধান ইনশাল্লাহ। সো তোমাদের এসএসসি ফিজিক্সের উপর এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, এটাই আমি এক্সপেক্ট করি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে গ, মানে হচ্ছে পারদ। সমান আয়তনের বস্তুগুলোর মধ্যে হচ্ছে পারদের জড়তা বেশি হবে। 1 কেজি ভরের একটি বস্তু সমভরের অপর একটি স্থির বস্তুকে কত বেগে ধাক্কা দিলে তাদের মিলিত বেগ 6 মিটার পার সেকেন্ড হবে? এটা বোঝার জন্য আমরা একটু জুম ইন করি। চলো, প্রথমে আমরা এখানে ইউজ করব হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সেটা কি? সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। তা তুমি বলতে পারো যে আপনি এখানে দুইটাকে যোগফল কেন করে ফেলছেন? কারণ মিলিত বেগ বলছে, দুইজনের মিলিত বেগ হচ্ছে 6। যেহেতু দুইজনের মিলিত বেগ 6, তার মানে m1 ভরের যে বান্দা আছে তার ভরও 6, m2 ভরের যে বান্দা আছে তার ভরও হচ্ছে 6। তাহলে তুমি এবার ভাই বসাও। দেখো, এখানে তোমাকে বলছে 1 কেজি ভরের একটা বস্তু সমভরের, মানে ওই দুইটা বস্তুরই 1 কেজি করে। হ্যাঁ, একটি স্থির বস্তুকে, তাহলে একটা বস্তু কিন্তু স্থির আছে, তাহলে বুঝতে হবে ধরো 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 যে তোমার m1 এর মান তো 1, তাই না? ধরো যে m1 যে বস্তুটা আছে তার আদিবেগ হচ্ছে 0। আচ্ছা, ঠিক আছে। m2 বস্তুটার ভর হচ্ছে 1 আর আদিবেগ তার আমরা জানি না। এখানে m1 ও 1, m2 1, সো 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 2। আর এই v কত? মিলিত বেগ দেওয়া আছে এখানে 6, 2 ইন্টু 6। সুতরাং আমরা ক্যালকুলেট করলে পাবো, দেখো 1 এর সাথে 0 গুণ করলে হয় 0, সো এটা বাদ। আমাদের এখানে আছে হচ্ছে কত? u2 আছে, তাই না? সুতরাং u2 হবে তোমার 6 দুগুণে 12, 6 দুগুণে 12, সো উত্তর হবে আমাদের 12 মিটার পার সেকেন্ড, মানে খ নাম্বারটা। পরবর্তী প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? খুব সহজ, উত্তর হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। আলোকে কে তাড়িত চুম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন? আলোকে কে তাড়িত চুম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন? আলোকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে ব্যাখ্যা করেছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এরপরে একটা প্রশ্ন, এখানে 5 আর 6 নম্বর প্রশ্ন একই জায়গা থেকে আসছে। আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমাকে প্রথমে এখানে দেখো একটা ছবি দিছে, বলছে লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির থাকে? লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির থাকে? গতিশক্তি সেখানে স্থির থাকবে যেখানে বেগ হচ্ছে তোমার 0, তাই না? কারণ গতিশক্তির সূত্র কি? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো বেগ 0 কোথায়? দেখো তো, খেয়াল করো। এখানে আমরা যদি এখানে এই পুরো গ্রাফের দিকে তাকাই, আমাদের এখানে বেগ দেখো বাড়তেছে। এই যে বেগ, এই যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে। এই জায়গাটায়, এখানটায় তোমার বেগ কিন্তু স্থির। এই জায়গাটায় আমি এটা কালারটা ডিফারেন্ট করি, এই যে এই জায়গাটা বেগটা স্থির। আর কোথায় স্থির? এইখানেও বেগটা স্থির। তাহলে এবি অংশ আর সিডি অংশ, এই দুইটা অংশে আমার বেগ হচ্ছে স্থির। সুতরাং এবি ও সিডি অংশ, এই অংশে গতিশক্তি স্থির থাকবে, বা গতিশক্তি তোমার চেঞ্জ হবে না। তাহলে গতিশক্তি আছে কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে না, বা গতিশক্তির পরিবর্তন হচ্ছে এখানে 0। এরপর বলছে ই বিন্দুতে বস্তুর গতিশক্তি কত? ই বিন্দু হচ্ছে এটা, ই বিন্দুতে বস্তুর গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, চলো এগুলো সব মুছে ফেলি। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখো তো এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম, রাইট? 500 গ্রাম। সো 500 এম এর জায়গায় তুমি বসাও। আচ্ছা, আর দেখো এখানে ই বিন্দুতে তোমার বেগের মান কত? আমি যদি ভুল করে না থাকি, ই বিন্দুতে বেগের মান হচ্ছে 5 স্কোয়ার। সুতরাং এটা হবে 25, আর এটা হবে হচ্ছে তোমার হাফ 25কে। আচ্ছা, একটা কাজ করি আমরা,
12কে 500 দিয়ে যদি গুণ করো, সরি 12 বলতেছি রে, 2 যদি 500 দিয়ে, তুমি হচ্ছে 500 দিয়ে, 500কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 250 ইন্টু 25, 250 আর 25, তাহলে 25 আর 25-এ গুণ করলে হয় হচ্ছে 650, আর এখানে একটা শূন্য আছে, তাহলে এটা হবে হচ্ছে কি 6500, 6500কে এভাবে লেখা যায় 6.5 ইন্টু 10⁻³ দেখো এখানে একটা, দুইটা, 3 ঘরের জন্য তোমার এখানে যদি দশমিক দিতে চাও তাহলে 10⁻³ হবে। সুতরাং এটার উত্তর হবে হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। আর যদি বলতো অতিক্রান্ত সরণ পরিবর্তনের হার, তখন কিন্তু বেগ হইতো। সো এটার উত্তর হচ্ছে গ, দ্রুতি। কোনো গাড়ির বেগ 15 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে এত হয়, গাড়িটির ত্বরণ কত? খুবই সহজ, ত্বরণ a = v - u/t। আমার শেষ বেগ হচ্ছে এখানে কত? 75। আমার আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমার 15। আমার সময় কত লাগছে? 10 সেকেন্ড, রাইট? 10 সেকেন্ড সময় লাগছে, 10 দিয়ে ভাগ করো। 75 থেকে 15 বাদ দিলে হয় হচ্ছে 60/10, তাহলে এটা হবে 6 মিটার/সেকেন্ড²। তার মানে উত্তর হবে গ। নিচের কোনটির কারণে অণুর গতি বেড়ে যায়? অণুর গতি বেড়ে যায় হচ্ছে যদি তুমি তাপমাত্রার পরিবর্তন করো, তাহলে তাপমাত্রা তো উত্তর হবে না, কারণ তাপমাত্রা যদি পরিবর্তন করো তাহলে অণুর গতি বেড়ে যায়। তার মানে তাপমাত্রা পরিবর্তন করার জন্য তোমাকে তাপ দিতে হবে, সুতরাং এখানে হবে যে তাপের জন্য, তাপ যদি দাও তাহলে অণুর গতি বেড়ে যায়। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এখানে তো আমরা জানি আমরা জানি ফারেনহাইটে সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু সেলসিয়াসে যদি তুমি সেটা কনভার্ট করো সেটা হবে 36.89 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়? এটা হচ্ছে ওয়েভ ফাংশন। আমি জানি না তোমাদেরকে এই প্রশ্ন কেন দিছে, কারণ এটা অনেক অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, ইউনিভার্সিটি লেভেলের প্রশ্ন, হয়তো ইন্টারমিডিয়েটে করলেও ঠিক ছিল। আমি এটা তোমাদেরকে ব্যাখ্যা করব না, যদি তোমাদের জানতে ইচ্ছা করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, আমি আলাদা একটা টোটাল ভিডিও করবো এটার জন্য। নিউক্লিয়াসে কয়টা কণিকা থাকে? উত্তর হচ্ছে 2টা, কারণ নিউক্লিয়াসে থাকে হচ্ছে একটা হচ্ছে প্রোটন আর একটা থাকে হচ্ছে নিউট্রন, সেই 2টাই থাকে। কুলম্বের সূত্রের সাথে নিচের কোন সূত্রে মিল রয়েছে? সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। একটু যদি তুমি খেয়াল করো কুলম্বের সূত্রটা কেমন, কুলম্বের সূত্রটা দেখতে F = c × Q1 Q2/r²। আর মহাকর্ষ সূত্র দেখতে কেমন? F = কুলম্বের সূত্রকে F(e) লিখি আমরা, এখানে ধরো গ্র্যাভিটি তো F(g) লিখলাম, ধরো বিগ G × m1 m2/r²। দেখো মিল আছে না, এখানেও r², এখানেও r², এখানে Q1 Q2-র জায়গায় এখানে m1 m2 আছে। সো বলতেই পারো যে কুলম্বের সূত্রের সাথে নিউটনের মহাকর্ষের সূত্রে মিল আছে। এর পরবর্তী প্রশ্ন, বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গের সমানুপাতিক, এটা বলতে যাচ্ছে। বাতাসের চাপের উপর নির্ভর করে না, বাতাসের ঘনত্বের বর্গমূলের, ঘনত্ব হচ্ছে তোমার ধরো ডি দিয়ে প্রকাশ করলাম, সেটার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই যে প্রথম পয়েন্টটা, এটাতে তো বাজিমাত হয়ে গেল, কারণ এটা কিন্তু কারেক্ট না, এটা তুমি জানো ফর্মুলা। বাকি 2টা ঠিক আছে, সো উত্তর হবে হচ্ছে ঘ। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের সীমা কোনটি? দৃশ্যমান আলোর হচ্ছে তোমার 400 থেকে 700 ন্যানোমিটার, সো উত্তর হবে হচ্ছে ঘ। পিনহোল ক্যামেরায় প্রতিবিম্বটি হয়, এগুলা মুখস্থ রাখবা, তোমাদের বইতে দেওয়া আছে। উত্তর হবে হচ্ছে ক, পিনহোল ক্যামেরার প্রতিবিম্বটি হচ্ছে বাস্তব। পানিতে আলোর বেগ, এটা যদি বের করতে চাও তোমার একটু ক্যালকুলেটর লাগবে। এমনিতে নর্মালি আলোর বেগ হচ্ছে কত, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। পানির ক্ষেত্রে তুমি 1.33 দিয়ে ভাগ করে দিবা, বুঝতে পারছো? সো এটা একটু ক্যালকুলেটারে হিসাব করো কত হয় দেখো। আমি ক্যালকুলেটার ইউজ করে দেখলাম যে আমি যদি 3কে 1.33 দিয়ে ভাগ করি তাহলে আমার হয় 2.66 × 10⁸
মিটার পার সেকেন্ড। উত্তর হবে হচ্ছে গ। এরপরের প্রশ্ন, মুক্ত অবস্থায় তড়িৎবাহী তার কোন দিকে লাফিয়ে ওঠে? মুক্ত অবস্থায় তড়িৎবাহী তার হচ্ছে, এটা হবে উপরের দিকে লাফিয়ে ওঠে। নিচের কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়? খুব সহজ, ট্রান্সফরমারে মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন, কোনো মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে? মুখস্থ রাখবা 1883 সালে। এটার মধ্যে আসলে কোনো ক্রেডিট নাই, মুখস্থ রাখলেই পারবা। এরপরে প্রশ্ন থেকে 22 এবং 23 নম্বর প্রশ্ন একসাথে হয়েছে। 10 কেজি ভরের একটি কাঠ নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল। সমুদ্রের পানির এবং কেরোসিনের ঘনত্ব যথাক্রমে এত এবং এত। প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। এটার সমাধানটা হবে এরকম যে তোমার বলছে, আচ্ছা প্রথম প্রশ্নটা খুব সোজা, পরেরটা একটু ইন্টারেস্টিং। পানির ঘনত্ব কেরোসিনের ঘনত্বের কত গুণ? পানির ঘনত্ব কেরোসিনের ঘনত্বের কত গুণ? খুবই সোজা। দেখো, আমরা জানি যে পানি মানে সমুদ্রের পানি না, নদীর পানি। নদীর পানি হচ্ছে তোমার, এটা তো লেখাই বোঝা যায় না, নদীর পানি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আর কেরোসিনের হচ্ছে 800, তাই না? তো যদি ভাগ করো, ক্যালকুলেটার ইউজ করে করতে পারো, তবে হাতে কলমে করলে তো ভালো। এটা ভাগ করো, ভাগ করলে উপরে হবে 10, নিচে হবে 8, তার মানে আর 2 দিয়ে ভাগ করলে হবে 5, নিচে হবে 4, 5কে 4 দিয়ে ভাগ করলে 1.25। উত্তর হবে হচ্ছে গ। এটা তো একেবারে সোজা ছিল। এরপর বলছে কাঠের ঘনত্ব তোমার 500 কেজি পার মিটার কিউব বলতেছে কাঠের ঘনত্ব। দেখো বলছে তোমাকে যে কাঠটা অর্ধেক ভেসে ভেসে যায়। অর্ধেক ভেসে ভেসে যায় মানে কি? এইটা হচ্ছে আমাদের সেই কাঠের টুকরো, এটা হচ্ছে আমাদের সেই কাঠের টুকরো লেটসে, সেটা হচ্ছে পানিতে অর্ধেক ভাসে, তার মানে এটা হচ্ছে পানি, নদীর পানি। তো অর্ধেক অর্ধেক ভাসে, তো নদীর পানির ঘনত্ব হচ্ছে তোমার কত? আমরা জানি মুখস্থ 1000 কেজি পার মিটার কিউব, তাই না? তাহলে এটার ঘনত্ব যদি 500 হয়, তাহলে তুমি দেখবা যে সেটা অর্ধেক ভেসে ভেসে যাচ্ছে, মানে অর্ধেক ডুবছে অর্ধেক ভাসছে। তো সেই সেন্সে তোমার ঘনত্ব 500 কেজি পার মিটার কিউব বলা যায়। তারপর বলছে ওজন নাকি, কাঠের ওজন নাকি অপসারিত তরলের ওজনের সমান। সেটা তো না, এটা তো না, তাই না? আর্কিমিডিসের সূত্র কি এটা? বলছে কাঠের হারানো ওজন, ওজন না রে ভাই, কাঠের যেটুকু ওজন হারানো ওজন হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। এটা কিন্তু তোমরা ভুল করতে পারো। হঠাৎ করে তুমি যদি ওজনটা দেখেই তুমি টিক দিয়ে দিছো, এটা কিন্তু হারানো ওজন, হ্যাঁ? তাহলে এটা কিন্তু ঠিক না। প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক নেই। এরপরে তোমাকে বলছে এখানে যে কাঠের সমুদ্রে ডুবে থাকবে নাকি 48.5%। তা এটাকে কিভাবে করা যায়? এটাকে আমি একটু সিস্টেম করা যেতে পারে। ধরো সমুদ্রে ঘনত্ব আমি জানি মিউ অফ সি, তাই না? আর নদীতে ঘনত্ব মিউ অফ রিভার ইকুয়াল টু হবে, দেখো সমুদ্রে ডুবে যায় কত পার্সেন্ট সেটা আমরা জানি না, লেটস সে X%। নদীতে ডুবে যায় কত পার্সেন্ট? অর্ধেক ডুবে যায়, অর্ধেক পানি হচ্ছে 50% ডুবে যায়, 50%। তাহলে এখান থেকে তুমি যদি বের করো, দেখো মিউ অফ সি তুমি জানো, মিউ অফ সি কত? এই যে 1.03 ইন্টু 10⁻³ মিউ অফ রিভার কত? রিভারের ক্ষেত্রে সেটা হবে 10⁻³, শুধু 10⁻³। এক্স আর এক্স পার্সেন্ট কাটা, তাহলে X/50। এখান থেকে আমরা বলতে পারি যে উপরে হবে আমার 1 পয়েন্টের আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বলি। আমাদের X% দিয়ে আমরা কি বোঝাচ্ছি এটা একটু আমরা বলতে চাচ্ছি। আমি দেখো, যার ঘনত্ব যত বেশি সে তত কিন্তু ডুবে যাবে, হ্যাঁ? কাঠের ঘনত্ব যত বেশি হবে সে তত বেশি ডুবে যাবে। সো আমরা এখানে যদি দেখো রিভারের কথা চিন্তা করো, রিভারের যেহেতু নিজের ঘনত্ব কম, সো রিভারে হচ্ছে ডুবে যাওয়ার চান্স বেশি থাকে। আর সমুদ্রের ক্ষেত্রে যেহেতু সমুদ্রের পানির ঘনত্বটা বেশি, সমুদ্রে কিন্তু আমাদের ডুবে যাওয়ার চান্সটা কম থাকে। তাহলে সমুদ্রে ডুবে যাওয়ার যে চান্স সেটা কিন্তু কম, তাহলে ব্যস্তানুপাতিক, তার মানে যত ঘনত্ব বাড়বে তত আমার ডুবে যাওয়ার চান্স হচ্ছে কমবে।
সুতরাং আমার আসলে উল্টা করে লেখা উচিত ছিল। সো আমরা একটা কাজ করি, আমরা এই জায়গাটা চেঞ্জ করি। আমি লজিকটা বোঝাতে পারলাম কি না? এগুলো আসলে খুব সিলি কোয়েশ্চেন, যে তোমার ঘনত্ব যত বাড়বে, পানির ঘনত্ব বেড়ে গেছে, সমুদ্রে বেশি না, তাহলে ডুবে যাওয়ার চান্স কিন্তু তত কমবে। তাহলে এখন আমরা এখানে লিখব যে 50% উপরে হবে আর আমাদের X% নিচে হবে। কেন? কারণ আমার রিভারের ক্ষেত্রে ঘনত্ব আর কত পার্সেন্ট ডুবে গেছে সেটা ব্যস্তানুপাতিক, আবার সমুদ্রের ক্ষেত্রে ঘনত্ব জানি, সমুদ্রে ডুবে যাওয়ার পার্সেন্টেজ তার নিচে থাকবে। সো ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, সেজন্য এভাবে লিখছি। এবার সমুদ্রের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1.03 × 10⁻³ রিভারেরটা জানি আমরা 10⁻³ মানে 1050/x। এখান থেকে আমরা লিখতে পারি যে x হচ্ছে, দেখো এই 10⁻³ কাটা, এখানে আছে 50 আর এখানে 1.303 দিয়ে ভাগ করো। একটা ক্যালকুলেটর ইউজ করি, 50কে আমরা 1.03 দিয়ে ভাগ, আমরা এখানে অ্যান্সার পাইলাম কত? 48.54। সো এখানে দেখো এই যে সমুদ্রে ডুবে থাকবে 48.54, এটার সাথে মিলে প্রথম আর 2 নাম্বারটা 3 নাম্বারটার সাথে মিলে, 2 নাম্বারটার সাথে মিলে না, তো 1 আর 3 হচ্ছে উত্তর, তার মানে খ। এর পরের প্রশ্ন, বিভব পার্থক্যের মান কত হলে আমাদের প্রবাহ মাত্রা বন্ধ হয়ে যায়? দেখো প্রবাহ মাত্রা মানে হচ্ছে কারেন্ট, হ্যাঁ ইংলিশে আমরা বলি কারেন্ট। বিভব পার্থক্য হচ্ছে কারেন্টের সমানুপাতিক। যদি তোমার বিভব পার্থক্য নাই থাকে, তোমার কারেন্ট পাওয়ার কোনো কারণ নাই, সুতরাং উত্তর হবে ক। এর পরের প্রশ্ন, অর্ধপরিবাহী পদার্থ নিচের কোনটি? অর্ধপরিবাহী বা হচ্ছে আমরা ইংলিশে বলি সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে সেমিকন্ডাক্টর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমরা হচ্ছে রেগুলারলি তোমাদের এরকম ভিডিও আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম।